মার্কেটিং এর আনুষ্ঠানিক আলাপ শুরু হয় মূলত মার্কেটিং মিথ বোঝার মধ্য দিয়ে। কারণ এর উপাদানগুলো আমাদেরকে ধারণা দেয় এই কোর্সে কোন মেজর এরিয়াগুলো আমরা টাচ করব। এক্ষেত্রে ইনিশিয়ালি বলা হতো 4 Ps, অর্থাৎ প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। কারণ সেই সময় ট্যানজিবল গুডস এর মার্কেটিং সংক্রান্ত কনসিডারেশনটা অনেক বেশি গুরুত্ব পেত। কিন্তু আমি আগের লেকচারে বলেছি যে এখন গোটা দুনিয়ায় সার্ভিস সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। ফলে 4 Ps আর ইনাফ হচ্ছে না, এখন এডিশনাল 3 Ps, পিপল, প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড ফিজিক্যাল এভিডেন্স, এই তিনটা যুক্ত করার দরকার হয়েছে। কেন সেটা আসলে প্রোডাক্ট শব্দটা শোনা মাত্রই আমাদের মাথায় একটা ছবি ভেসে ওঠে, সেটা দৃশ্যমান, অর্থাৎ দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ইভেন কেনার আগে যাচাই করা যায়। এইরকম বস্তুগুলোকেই আমরা প্রোডাক্ট বা পণ্য মনে করি। ফিলিপ কটলারের বইয়ে যে জিনিসটাকে হাইলাইট করা হয়েছে তা হলো anything that can be offered to a market for attention, acquisition, use or consumption that might satisfy a want or need। এক বাক্যে বোঝাতে চেষ্টা করি তাহলে হবে এমন কোনো অফার যার ভেতরে পটেনশিয়াল কাস্টমারদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি রয়েছে। অর্থাৎ সেই প্রোডাক্ট কনজাম্পশনের পরে প্রবলেম সলভ হবেই, নট নেসেসারি, এটা প্রোডাক্ট হওয়ার শর্ত নয়। ফর এক্সাম্পল, একজন ক্যান্সার পেশেন্ট, তিনি যে চিকিৎসা নিচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, এরপরে হয়তো উনি সার্ভাইভ করছেন না, তাহলে যেগুলো পণ্য, দ্রব্য, সেবা উনি নিলেন সেগুলো তো প্রোডাক্ট নিঃসন্দেহে। ফলে প্রোডাক্টের কন্ডিশন ওই পর্যন্ত তা হচ্ছে সমস্যার সমাধানের একটা প্রমিস থাকবে। আলটিমেটলি সেটা হবেই এর কোনো নিশ্চয়তা নাই, তবে কাস্টমার যখন কেনে তখন তার প্রত্যাশা থাকে ইট উইল। আমার মনে হয় প্রথম উপাদানে আপাতত আমরা এই পর্যন্তই থাকি, এরপরে ডিটেল প্রোডাক্ট নিয়ে কথা বলা যাবে। আসলে ইন্ডাস্ট্রি বা এই যে ম্যানুফ্যাকচারিং বলেন, প্রোডাকশন বলেন, এগুলোতে আসলে কি হয়? যেটা হয় তা হচ্ছে ভ্যালু অ্যাড করা হয়, ভ্যালু এডিশন। কিরকম? মনে করেন যে আপনার বাড়ির বাইরে একটা গাছ দাঁড়ানো আছে। এই গাছ এখন যতটুকু ভ্যালু দিচ্ছে, আপনাকে অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, কিছু ফল দিচ্ছে, অলরাইট। কিন্তু আপনি যদি এটাকে কাটেন, এখান থেকে যে কাঠ গুলো পাবেন, এই কাঠগুলো দিয়ে আরো বিস্তৃত জিনিস করা সম্ভব। কাঠ দিয়ে যদি আবার ফার্নিচার বানান, তখন এটা মোর ইউজফুল হয়। অর্থাৎ আমরা ফরমেশনে চেঞ্জ আনার মাধ্যমে একটা বস্তুকে মোর ইউজফুল করি, এর ইউটিলিটি বাড়াই। এবং ইন্ডাস্ট্রির কাজই এটা, যে আকারগত বা রূপগত পরিবর্তন এনে এটাকে মোর ইউজফুল করা। তো প্লেস এইরকম এমন একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট যে এর মাধ্যমে ইউটিলিটি বাড়ে। সেটা কিভাবে? আপনি সিম্পলি ভাবেন যে আজকের সারাদিনে আপনি যতগুলো প্রোডাক্ট ইউজ করেছেন, এই মুহূর্তে আপনার হাতে একটা কলম আছে। এই কলমটা কোথায় তৈরি হয়েছে?
আপনি ধরে নেন যে এটা নারায়ণগঞ্জে তৈরি হয়েছে। এখন যদি এই কলমটা কিনতে আপনাকে নারায়ণগঞ্জে যেতে হতো সিলেট থেকে, যতজন কিনবে প্রত্যেককেই যেতে হতো, তাহলে পরিস্থিতিটা কেমন হতো? এটা তো একটা বললাম। এখন আপনার চারপাশে যত প্রোডাক্ট আছে, এটা প্রত্যেকটা কিনতে যদি এর উৎস স্থলে যেতে হতো, ফ্যাক্টরিতে যেতে হতো, তাহলে পরিস্থিতিটা কি ভয়ঙ্কর হতো। এনিওয়ে, যেটা বলছিলাম যে একটা প্রোডাক্ট যেখানে উৎপন্ন হয় আর যেখানে কনজাম্পশন হয়, এই দুটো প্লেসের মাঝে ইন্টারমিডিয়ারি রোল প্লে করে মার্কেটিং। এবং এইটা যে কত বড় ভূমিকা রাখে, আপনি চিন্তা করেন আজকে মুন্সিগঞ্জে অথবা নরসিংদীতে যে সবজিগুলো কালেক্ট করা হয়েছে আজকে সারাদিন, এগুলো সারা রাতে সিলেটে চলে আসবে, মানে একটা বড় অংশ। এবং কালকে সকালে আপনি বাজারে গিয়ে সেটা পাবেন। ফলে আপনি ওই সবজির, মানে ফসলের ক্ষেত তৈরি, বীজ বপন, নার্সিং, কালেক্টিং, কোনো প্রসেসে গেলেন না, জাস্ট কয়েকটা টাকা দিয়ে এটা পেয়ে গেলেন। এটা করলো কে? এটা মার্কেটিং এর লোকেরা করলো। এবং এইটা করছে বলেই আমাদের লাইফটা এত স্মুথ হচ্ছে। আমরা পুরো জিনিসটা চাওয়া মাত্রই হাতের কাছে রেডি পেয়ে যাচ্ছি। এই জন্য মার্কেটিং প্লেস সংক্রান্ত ইউটিলিটি ক্রিয়েট করে পুরো ওয়ার্ল্ডের গতিশীলতা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। আরেকটা উপাদান হলো প্রাইস। প্রাইসের ক্ষেত্রে অনেক ইস্যুজ আছে, আমরা আলাদা একদিন ডিটেল কথা বলবো। শুধু এইটুকু বলি যে আমরা কিন্তু প্রাইস বলতে যেটা বুঝি কনজিউমারের পয়েন্ট অফ ভিউ থেকে এবং সেলার বা ম্যানুফ্যাকচারারের পয়েন্ট অফ ভিউ থেকে, দুটো জিনিস কিন্তু দুই রকম। হ্যাঁ, এবং আমরা গোটা দুনিয়ায় নর্মাল একটা থিওরি ফলো করি ফর প্রাইসিং, সেটা হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং। এটা যিনি ম্যানুফ্যাকচার করেন তিনিও, যিনি আবার রিটেইলার বা হোলসেলার তিনিও এটাই ফলো করেন, যে ওনার এই প্রোডাক্টটা কালেকশন এবং মেইনটেনেন্স এর জন্য কি পরিমাণ খরচ হয়েছে, এর সাথে কি পরিমাণ প্রফিট অ্যাড করে উনি এটার প্রাইসটা নির্ধারণ করবেন। নর্মালি এটা, এই মেথডটা ফলো করা হয়। কিন্তু দেয়ার আর সো মেনি প্রাইসিং স্ট্র্যাটেজিস। উদাহরণ হিসেবে বললাম যে $100 প্রোডাক্ট $1 বিক্রি করতেই পারে, ইট ইজ এ স্ট্র্যাটেজি। কিন্তু আপাত দৃষ্টি এটাকে লস মনে হলেও ইন দ্য লং রান সে বেনিফিটেড হবে। সেই স্ট্র্যাটেজি সে মাথায় নিয়েই এই প্রাইসিংটা করেছে। তো এগুলোর অনেক ধরন আছে, সেগুলো আমরা কথা বলবো পরে। আর হলো প্রমোশন। আধুনিক যুগে যদিও প্রমোশন শব্দটা আর খুব অ্যাপ্লিকেবল নয়, কারণটা আমি গতদিন বলেছিলাম যে প্রমোশন হচ্ছে ওয়ান ওয়ে, এখন হচ্ছে কমিউনিকেশন। ওইটাও আমি আরেকদিন কথা বলবো যে ফোর সিজ অফ মার্কেটিং, 4টা সি নিয়ে কথা বলা হয়, ওখানে একটা সি হচ্ছে কমিউনিকেশন। তো প্রমোশনের আসপেক্টে আমরা সবচেয়ে বেশি জানি অ্যাডভার্টাইজিং। এইটা বুদ্ধি হওয়ার পর থেকে যত গণমাধ্যম আছে, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সব জায়গায় আমরা বিজ্ঞাপন দেখতে অভ্যস্ত। এবং অনেকে এটাকেই মার্কেটিং মনে করে, কিন্তু আসলে এটা এখন হাজারো রকম প্রমোশন আছে। তার মধ্যে একটা, এর বাইরে সেলস প্রমোশন। এটা হলো শর্ট টার্মে সেলস ভলিউম বাড়ানোর জন্য এই যে ডিসকাউন্ট দেয়, অফার দেয়, বিভিন্ন ফ্যাসিলিটিস, বেনিফিট অফার করে, সেগুলো হচ্ছে সেলস প্রমোশন। পাবলিক রিলেশনস, একটা সময় এটাকে পাবলিসিটি বলা হতো, প্রচার। কিন্তু পরে দেখা গেল যে ইন জেনারেল পাবলিসিটির চেয়ে পাবলিক রিলেশনস মাচ মোর ইফেক্টিভ। এবং বর্তমান সময়ে এটা খুব শক্তিশালী একটা টুল। বিভিন্ন প্রতিষ্ঠান এটা
খুব ব্যাপকভাবে ব্যবহার করে, আমি উদাহরণ দিয়ে আপনাদের ধরিয়ে দিলে বুঝতে পারবেন যে ও আচ্ছা, এই সব কাজগুলো পাবলিক রিলেশনস এর মাধ্যমে হয়। আরেকটা হলো ডাইরেক্ট মার্কেটিং। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন, এই টেকনোলজি গুলোর অ্যাডভান্সমেন্টের ফলে এখন বায়ার এবং সেলার এর মাঝে গ্যাপ অনেক কমে এসেছে। ইভেন কিছু কিছু শ্রেণী উচ্ছেদ হয়ে যাচ্ছে, যেমন ধরেন বহু ক্ষেত্রে আর হোলসেলার দরকার হচ্ছে না, হোলসেলাররা উচ্ছেদ হয়ে গেছে। এখন ইউনিলিভারের মতো কোম্পানি সরাসরি রিটেইলারের কাছে চলে আসছে, এসে প্রোডাক্ট দিয়ে যাচ্ছে। ফলে এই যে চ্যানেল অফ ডিস্ট্রিবিউশনে মাঝে যত পক্ষ ছিল, এজেন্ট, ডিলার, হোলসেলার, এরকম অনেকগুলো পক্ষ মিনিমাইজ হয়ে ইভেন টু সাম এক্সটেন্ট রিটেইলারও থাকছে না, ম্যানুফ্যাকচারার টু কাস্টমার, এই জাতীয় ট্রানজেকশনের মাত্রা বাড়ছে এবং তারা সরাসরি প্রমোট করছে প্রোডাক্ট টু দ্য পটেনশিয়াল কাস্টমার্স। বিশেষত ফেসবুকে যে সকল মার্কেটিং গুলো হয়ে থাকে, বুস্টিং হয়ে থাকে, এর সিংহভাগ কিন্তু ডাইরেক্ট মার্কেটিং। সরাসরি তারা কাস্টমারকে রিচ করে এবং হটলাইন হোক বা ওয়েবসাইট হোক, এর মাধ্যমে অর্ডার নেয় এবং প্রোডাক্ট পৌঁছে দেয়। হুম। ওকে, এখন কথা হলো যে আমরা 4Ps বললাম, এর একটা টেকনিক্যাল লিমিটেশন পাওয়া গেল। সেটা কি? সেটা হচ্ছে যে গুডস এর ক্ষেত্রে বা ট্যাঞ্জিবল প্রোডাক্টের ক্ষেত্রে 4P ঠিক আছে, এটা কাভার করে, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো ইনাফ হচ্ছিল না। ফলে বলা হলো যে সার্ভিসের ক্ষেত্রে অ্যাডিশনাল আরো 3টা P লাগবে। অর্থাৎ আমরা সার্ভিসকে প্রপারলি মার্কেটিং করতে গেলে 4টা এলিমেন্ট ইজ নট ইনাফ, আমাদের আরো 3টা যোগ করতে হবে। সেগুলো কি? পিপল, প্রসেস বা প্রসেস ম্যানেজমেন্ট, আরেকটা হলো ফিজিক্যাল এভিডেন্স। আমি একটা করে উদাহরণ দিই, দিয়ে শেষ করি। সেটা হলো সার্ভিসের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে এর পেছনে যে ব্যক্তি, এটা গুরুত্বপূর্ণ। আপনি যে দর্জির কাছে আপনার ড্রেস বানান, সেই ব্যক্তি না হলে শান্তি পান না। আপনি যার কাছে চুল কাটান, সে না থাকলে শান্তি হয় না। এটা যদি চিকিৎসকের ক্ষেত্রে বলি, আপনি পার্টিকুলার একজন ডক্টরকে দেখানোর জন্য মাসের পর মাসও অপেক্ষা করতে পারেন, মানে হয়তো উনি বিদেশে, 2 মাস আসবেন না, আপনি অপেক্ষা করছেন কেন? সে হসপিটালে তো আরো অনেক ডাক্তার আছে, ওই বিষয়েরই হয়তো স্পেশালিস্ট আছে, বাট আপনি তাকেই দেখাতে চান। কারণ এই পিপল সার্ভিসের সাথে খুব ক্লোজলি কানেক্টেড। এরপরে প্রসেস, এটা হলো যে সার্ভিসের ক্ষেত্রে প্রসেস ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখবেন যে ম্যানুয়াল টিকেটিং আর অনলাইন টিকেটিং বা ই টিকেটিং, দুটোর পার্থক্যটা বুঝেন। আপনি কোনো হোটেল বুকিং দেওয়ার ক্ষেত্রে জাস্ট যদি তাদের সাইটে গিয়ে বা তাদের যে ইন্টারমিডিয়ারি আছে তাদের মাধ্যমে আপনি দেন, আপনি দেখবেন যে নানা রকম সুযোগ সুবিধা পাওয়া হচ্ছে। এটা বুকিং এর ক্ষেত্রে হতে পারে, এইটা সার্ভিস গ্রহণের ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে হতে পারে। প্রসেসটা যত ইজি এবং কনভেনিয়েন্ট হবে, তত সার্ভিসের ক্ষেত্রে এটা সুবিধা হবে। সিম্পল একটা উদাহরণ বলি, যে মনে করেন আপনি একটা সেলুনে গিয়ে দেখলেন যে আপনার আগে আরো 3জন বা 4জন আছে, তাইলে আপনাকে বসে থাকতে হবে, এদিক সেদিক টাইম স্পেন্ড করতে হবে, এটা অনেক কঠিন। সেক্ষেত্রে সে যদি আপনাকে একটা সহজ সমাধান দিয়ে দেয় যে আপনি আসার আগে আমাকে ফোন দিবেন,
আমি বলে দিব কয়টায় আসবেন। তো এক্সাক্ট তখন যাবেন, সো সিম্পল। এবং আপনাকে বলি যে ফর এক্সাম্পল প্রসেস কিভাবে সাহায্য করে, যে ইন্টারভিউ এর ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে মনে করেন আজকে 20 জনের ইন্টারভিউ নেওয়া হবে, তাহলে 20 জনকেই বলা হলো যে সকাল 10টায় উপস্থিত থাকবেন। এমনও হতে পারে 20তম ব্যক্তি ইন্টারভিউ দিবেন বেলা 5টার সময় বা 4:30। তাহলে এই ব্যক্তিটা আপনি দেখেন যে ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগেই কি পরিমাণ ফিজিক্যাল এবং মেন্টাল মানে পেইনের মধ্য দিয়ে গেল। এমনও হতে পারে যে তার বসার জায়গা নাই। এটা ভয়ঙ্কর এক মানে অবস্থা। কিন্তু ডাইনামিক অর্গানাইজেশন। এবং আমি এটা প্রথম নোটিশ করি এই যে ব্রিটিশ কাউন্সিলে আইএলস টেস্ট দেওয়ার সময়। আইএলস টেস্ট দেওয়ার যে শিডিউল, সেখানে কিন্তু এক্সাক্ট টাইম বলে দেয়। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাকে বলা হলো যে 11টা 20 মিনিটে আমার ইন্টারভিউ। ওকে, আমি গিয়ে দেখি যে আমার আগে মাত্র একজন বসা। তো ইট ওয়াজ এ নিউ এক্সপিরিয়েন্স। আমি ভেবেছিলাম ওখানে গিয়ে অনেককে দেখবো, কারণ সিরিয়ালে আমার পরে নিশ্চয়ই কিছু মানুষ আছে, সেই মানুষেরা ওখানে গসিপিং করবে, এই নানা রকম কথাবার্তা হবে। নো, তারা একজনকে 20 মিনিটস অন এন এভারেজ অ্যাসাইন করে সময়। ফলে এমন ভাবে বলেছে, আমি পৌঁছলাম 1-2 মিনিটের মধ্যে আমার আগের জন এন্টার করলো। এবং আমি ওখানে থাকা অবস্থায় আমার পরে যিনি, উনি এসে হাজির হলেন। তার মানে কি, সব সময় 1 বা 2 জন ব্যক্তি থাকছেন, নট মোর দেন দ্যাট। এটা তাদের ম্যানেজমেন্টেও সুবিধা হচ্ছে যে কোনো আওয়াজ নাই, হইচই নাই, ধমক দিতে হচ্ছে না, এই আপনারা চুপ করেন বলতে হচ্ছে না, মাত্র 2 জন মানুষ উপস্থিত। অথচ সরকারি প্রতিষ্ঠানে এখনো একদিনে যত জনের ইন্টারভিউ হবে এটুকু বলে না যে আফটার লাঞ্চ রোল এত থেকে এত আসেন, এটাও বলে না। তো এইটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্টের সুবিধা। আরেকটা হলো ফিজিক্যাল এভিডেন্স। সেটা হচ্ছে যে আমরা বহু বিষয় আছে যেটা টেস্ট করতে পারি না, মানে বিফোর পারচেজিং। তখন আমরা কি দেখে বুঝবো? আপনি ভাবেন যে আপনার পরিবারের একজন সদস্যের বাইপাস সার্জারি করা দরকার। এখন আপনি কি সেই হসপিটালকে গিয়ে বলতে পারবেন না যে আচ্ছা আপনারা কেমন সার্জারি করেন একটু করে দেখান তো? এটা তো সম্ভব না। ইভেন আপনি গিয়ে পুরো বর্ণনাও শুনতে চাইতে পারবেন না, কারণ আপনি তার কি বুঝবেন? ইউ আর নট এক্সপার্ট। তাহলে এইটা যদি ভুল হয়, অপারেশন যদি খারাপ হয়, আপনার ফ্যামিলি মেম্বারের লাইফ থ্রেট এখানে ইনভলভড। কিন্তু এমন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে অনিশ্চয়তার উপর। কারণ আপনি তো জানেন না তারা কেমন সার্জারি করে। তখন আপনি খেয়াল করেন আপনাকে রিলাই করতে হচ্ছে প্রতিষ্ঠানের ইমেজের উপর, যে সার্জন অপারেশনটা করবেন তার ইমেজের উপর। তাহলে এই যে একটা প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচার, তার ম্যানেজমেন্ট, তার অন্যান্য রেপুটেশন, ডক্টরেট ডিগ্রি, এইরকম কিছু কিছু এলিমেন্ট, এটাকে বলতে পারেন যে অর্নামেন্ট, এইগুলো দেখে আমরা সিদ্ধান্তটা নিই যে এখানে সার্জারি করাবো কি করাবো না। তাহলে মানে অনেকেই ভাবে যে এই যে এখন আধুনিক প্রতিষ্ঠানগুলো তাদের ডেকোরেশন, অর্নামেন্টেশন, লাইটিং, এগুলোতে এত খরচ করে কেন? কারণ
এর দ্বারা তারা এই ইমপ্রেশনটা পটেনশিয়াল কাস্টমারকে দিতে চায় যে আমরা এত কিছু ম্যানেজ করতে পারি, তার মানে আমাদের ব্যবসা ভালো হয়। আমাদের ব্যবসা ভালো হয় তার মানে আমরা সার্ভিস ভালো দিই। সো ইউ ক্যান রিলাই অন আস। এই যে একটা কাইন্ড অফ প্রমিস টু দ্য পটেনশিয়াল কাস্টমার্স, এইটাই আসলে ফিজিক্যাল এভিডেন্স, যে যেটা অ্যাকচুয়াল প্রোডাক্ট নয়, কিন্তু ওগুলো দেখে আমরা অনুমান করি প্রোডাক্টটা হয়তো ভালোই হবে। এই বোধ, এই বিশ্বাস কাস্টমারের ভেতরে ট্রান্সমিট করা, এটা হলো গুরুত্বপূর্ণ। তো আপনারা মার্কেটিং মিক্স সম্পর্কে পড়বেন, যে বই বললাম সেই বইয়ে খুব ভালো আছে, দেখবেন। আর রেগুলার বইপত্রের বাইরে যারা বই পড়তে চান তাদের জন্য আমি একটা বই রেকমেন্ড করি। বিশেষত প্র্যাকটিক্যাল লাইফে যদি মার্কেটিং প্র্যাকটিশনার হয়ে থাকেন, এইটা ফিলিপ কটলারের একটা চমৎকার বই, 10 Deadly মার্কেটিং সেন্স, হ্যাঁ, সায়েন্স অ্যান্ড সলিউশনস। বইটা খুব হ্যান্ডি, ইজিলি পড়া যায়, নীলক্ষেত প্রিন্ট পাওয়া যায়, ফলে দাম খুব কম। আমি শিওর না, 110-20 টাকা হতে পারে। আমার কাছে অরিজিনাল বইটা আছে। তো এই বইটা পড়তে মোটেই বেশি সময় লাগবে না। আপনি যদি ভালো পড়ুয়া হন তাহলে 2-3 দিনে পড়া সম্ভব। বাট এখানে বেশ কিছু ইনসাইটস আছে যেটা মার্কেটিং প্র্যাকটিশনারদের জন্য খুব সহায়ক। হুম।